আমার একদিকে আমাদের আব্বাস দাঁড়িয়ে আছে, একদিকে মাসুদ দাঁড়িয়ে আছে। সবাইকে এক পাত্রে ফেলবেন না, কিন্তু এরা সংখ্যায় কম, এরা বুঝাতে পারে না। কারণ নির্বাচনের আগে 2,500 টাকা ভাতা পাওয়া ইমামরা ব্রেনটা ওয়াশ করে দেয়, তখন শিক্ষিত মাসুদের কথা চলে না। নমস্কার, আপনাদের দীপাবলির শুভেচ্ছা জানিয়ে আজকে পর্বটা শুরু করছি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একটা ছোট্ট অংশ দেখিয়ে আপনাদের সামনে শুরু করলাম। সেখানে শুভেন্দু অধিকারী বলছেন, আমার এক পাশে আব্বাস আর এক পাশে মাসুদ। এই মুহূর্তে বিরোধী দলনেতার এই বক্তব্য নিয়ে উত্তাল রাজনীতি, যে কিভাবে হিন্দু হিন্দু ভাই ভাই থেকে শুরু করে জো হামারে সাথ হাম উসকে সাথ, এই ধরনের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাছ থেকে যে বক্তব্যগুলো পাওয়া গিয়েছিল, তিনি নির্বাচনের আগে কি তাহলে কি নতুন করে কৌশল নিলেন? বিশেষ করে মাত্র 24 ঘন্টা বা 48 ঘন্টাও কাটেনি বলা ভালো, যে বিরোধী দলনেতা সুন্দরবন অঞ্চলের রায়দিঘিতে যখন গিয়েছিলেন দক্ষিণ 24 পরগনার, তখন যাদের হাতে আক্রান্ত হতে হলো বিরোধী দলনেতাকে, তিনি নিজেই বলেছিলেন সেগুলো হচ্ছে বাংলাদেশি মুসলমান। তার বক্তব্য তার কয়েক ঘন্টার পরেই বিরোধী দলনেতার এই মন্তব্য যে আমার এক পাশে আব্বাস আর এক পাশে মাসুদ পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করছে। কিভাবে, সেটাই আজকে আপনাদের সামনে আমি বর্ণনা করব। তবে যেহেতু দিওয়ালি, একটু বাইরের ফায়ার ক্র্যাকারের আওয়াজ পাবেন নিশ্চিতভাবে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ কিংবা পশ্চিমবঙ্গের তৃণমূল পন্থীদের মতো আপনাদের খুব একটা ডিস্টার্ব হবে না বলেই আমার মনে হয়। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্ব। দেখুন, আপনারা জানেন যে রায়দিঘিতে গিয়েছিলেন বিরোধী দলনেতা, সেখানে তাকে আক্রমণের শিকার হতে হয়েছিল। তাকে বিভিন্ন ক্ষেত্রে আক্রমণের শিকার হতে হয় এবং এর আগেও একাধিকবার তিনি উল্লেখ করেছিলেন একটি বিশেষ কমিউনিটির কথা বারবার তার মুখে আসতো। তিনি কাকে উদ্দেশ্য করে এই কথা বলতেন, কাদের উদ্দেশ্য করে মোটামুটি কথা তিনি বলতে পারেন, সেটা সকলেরই প্রায় আঁচ ছিল। কিন্তু এই রায়দিঘিতে ঘটে যাওয়া ঘটনার পর, যেখানে বিরোধী দলনেতা শুধু কালী পুজোর উদ্বোধনে গিয়েছিলেন, কোনো রাজনৈতিক কর্মসূচির জন্য যায়নি, এবং সেখানে উপস্থিত যেটাকে বিক্ষোভ বলে চালিয়ে দিল এবিপি আনন্দের মতো নিরপেক্ষ দেখানো সংবাদ মাধ্যমগুলো, সেটা মোটেই বিক্ষোভ ছিল না, এটা কমপ্লিটলি ছিল একটা ভায়োলেন্স, এটা কমপ্লিটলি ছিল একটা হামলার ঘটনা, বিক্ষোভের ঘটনা। এটাকে বিক্ষোভ বলে না, পূর্ব পরিকল্পিত ঘটনা। তার কারণ এই বিক্ষোভ বলে চালিয়ে দেওয়া ঘটনার জোরে আমরা দেখেছিলাম খগেন মুর্মু একজন এমপির অবস্থা কি করেছিল এই বিক্ষোভকারীরা। কাজে এটা বিক্ষোভকারী নয়, এরা হামলাকারী। এরা সুযোগ পেলেই হামলা করতো। শুভেন্দু অধিকারীর গাড়িতে বুলেট প্রুফ কাঁচ না থাকলে তারও একই পরিণতি হতে পারত। ঠিক এই জায়গায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গতকাল অনেক হিন্ট তিনি দিয়েছিলেন। তার মধ্যে একটা অংশ আমি আপনাদের শোনাবো। তিনি কিছু নাম সামনে এনেছেন। খগেন মুর্মুর ঘটনার সময়ও কি কি নাম সামনে এনেছিলেন আপনারা জানেন। এই ঘটনার সময়ও তিনি নাম সামনে এনেছেন। পুলিশ তদন্ত করে নাম পেল না, কিন্তু বিরোধী দলনেতা তিনি একক প্রচেষ্টাতেই নাম এনে দিয়েছেন সামনে। যদিও পশ্চিমবঙ্গের পুলিশ কিছু করবে বলে মনে হয় না, কিন্তু তার আগে শুভেন্দু অধিকারীর অন্য একটা ছোট্ট মন্তব্য শোনাবো। তিনি বলছেন যে আমার মা দুর্গার ত্রিশূল লাগবে আর মা কালীর খাঁড়া লাগবে। এই পশ্চিমবঙ্গের ধর্ষকদের, এদেরকে যোগ্য জবাব দিতে মা দুর্গার ত্রিশূল এবং মা কালীর খাঁড়ায় ভরসা। এটা শুধু শুভেন্দু অধিকারী নয়, এটা গোটা পশ্চিমবঙ্গবাসী, আমাদের সকলেরই ভরসা। একবার শুনে দেখুন, তারপরে আসবো সেই চমৎকৃত তথ্য নিয়ে। দীপাবলি এবং কালী পুজো সবাইকে শুভেচ্ছা। মা দুর্গাকেও বলেছিলাম, মা তোমার ত্রিশূলটা, এই বাংলায় প্রচুর ধর্ষক বেড়ে গেছে, কোনো বোন কন্যা সুরক্ষিত নয়। এই ধর্ষকদের শেষ করার জন্য মা কালীর খড়গটাও লাগবে। ওই প্রার্থনা করছি। অভয়া থেকে দুর্গাপুর মেডিকেল কলেজ, আমাদের কোনো মেয়ে কোনো বোন এই বাংলায় সুরক্ষিত নয়। মা দুর্গার ত্রিশূল আর মা কালীর খড়গটা লাগবে এই ধর্ষকদেরকে শেষ করার জন্য। এই প্রার্থনাই মায়ের কাছে করছি। শুনলেন, আমাদেরও সকলেরই একই প্রার্থনা। যারা সমাজের বুকে এই ধরনের কাণ্ড ঘটাচ্ছেন, তারা ত্রিশূল কিংবা ওই খাঁড়া, এই শাস্তির উপযোগী একমাত্র তারা। সময় আসবে, ঠিক যোগী আদিত্যনাথের মতো এরকম একটা প্রশাসন করা আসলে এই সমস্ত ধর্ষকদেরও একদিন এইরকম করুণ পরিণতি হবে। কিন্তু আমি আপনাদের সামনে যে তথ্যটা দেব, যে বিরোধী দলনেতা গতকাল
এই যে বললেন আমার একদিকে মাসুদ আর একদিকে আব্বাস, কিন্তু তা সত্ত্বেও তিনি যে নামগুলো প্রকাশ করেছেন যে কে কে তার উপর হামলা চালিয়েছিল, সেটা কিন্তু শুনলে আপনারা একটু কন্ট্রাডিক্ট লাগতে পারে। দেখুন, শুভেন্দু অধিকারী তিনি একটা দীর্ঘ পোস্ট করেছেন, সেই পোস্টের পর তিনি কিছু নাম লিখে দিয়েছেন। তিনি বলেছেন 7টা জায়গায় তিনি আক্রান্ত হয়েছেন, এবং সেখানে দেখুন তিনি পুলিশ স্টেশন, ঘটনাস্থল এবং কোন কোন অভিযুক্তদের তিনি আইডেন্টিফাই করতে পেরেছেন সেই নামগুলো তিনি লিখে দিয়েছেন। একবার আসুন আমি আপনাদের সামনে পড়ে শোনাই, আপনারাও দেখতে পাচ্ছেন। পুলিশ স্টেশন হচ্ছে রায়দিঘি পুলিশ স্টেশন, ঘটনাস্থল নবদোকান মোড়, অভিযুক্তদের নাম নূর মোহাম্মদ, আনার মোল্লা, হাজি মোল্লা। এরপরে দ্বিতীয় হচ্ছে পুলিশ স্টেশন মন্দির বাজার পুলিশ স্টেশন, ঘটনা দক্ষিণ বিষ্ণুপুর, অভিযুক্তদের নাম রেখা গাজী, শাবানা। তৃতীয় পুলিশ স্টেশন রায়দিঘি পুলিশ স্টেশন, ঘটনাস্থল কাটনদিঘি, অভিযুক্তদের নাম মনসুর, ছোট্টু মোল্লা, আলা খান, জাবির মোল্লা, সাদা মোল্লা। পুলিশ স্টেশন মথুরাপুর পুলিশ স্টেশন এটা, আর ঘটনাস্থল খুঁটির বাজার, অভিযুক্তদের নাম আমির হুসাইন লস্কর, রশিদ ফকির, মোবারক মোল্লা, শাহাউদ্দিন পাইক, সাদ্দাম লস্কর। এই নামগুলো কিন্তু বলে দিচ্ছে যে বিরোধী দলনেতা মোটামুটি তার রাজনৈতিক প্রচারে এশায়ার প্রক্রিয়া নিয়ে যে বক্তব্য বলেন তাতে যাদের রাগ হওয়ার কথা তাদেরই কিন্তু একটা অংশ দেখছি। কিন্তু এটা আপনারা মানে মিসকোট করবেন না, যদিও নামগুলো মুসলমান কিন্তু বিরোধী দলনেতা এদেরকে পশ্চিমবঙ্গের মুসলমান বলেন না, তিনি বলেন এরা বাংলাদেশি মুসলমান। তার কাছে হয়তো প্রমাণ রয়েছে, আমার কাছে প্রমাণ নেই। তো এরা শুভেন্দু অধিকারীর অত্যন্ত গাত্রদাহের মানে শুভেন্দু অধিকারী এদের কাছে গাত্রদাহের কারণ হয়ে গিয়েছে। তার কারণ এতদিন পর্যন্ত তৃণমূল কংগ্রেসের রত্নখচিত সম্ভার ছিলেন একজন, সেই কারণেই এরা সবকিছু করতে পারে এবং পুলিশ এদের টিকিটই পর্যন্ত ছুতে পায় না। এখনো পর্যন্ত ওই যে মারাত্মক ঘটনা সাংসদের সঙ্গে খগেন মুর্মুর সঙ্গে হয়ে গেল, নাম প্রকাশ্যে এনে দেওয়ার পরেও তাদেরকে আদৌ গ্রেপ্তার হয়েছে কিনা সেই তথ্য আমার কাছে নেই, সম্ভবত হয়নি। ঠিক এই পরিস্থিতিতে বিরোধী দলনেতা যখন কন্টিনিউয়াসলি এদের বিরুদ্ধে বলেছেন যে এদেরকে ছেড়ে দেওয়ার তো কোনো প্রশ্নই নেই, ঠিক উল্টো দিকে আবার তিনি পরিষ্কারভাবে বার্তা দিয়ে রেখেছেন যে আমার এক পাশে মাসুদ রয়েছে আর এক পাশে আব্বাস রয়েছে, এরা বিজেপি কর্মীরা, তাই পশ্চিমবঙ্গের যে মুসলমানরা তাদের চিন্তার কোনো কারণ নেই। এটা তো দেখুন শুভেন্দু অধিকারী কেন, এটা আমরা সকলেই বলি। এবং এই বাংলাদেশ থেকে চলে আসা মুসলিম বা বার্মা থেকে চলে আসা রোহিঙ্গারা কার্যত আমাদের দেশের মুসলিমদেরও জীবন একেবারে ওষ্ঠাগত করে তুলেছে। তার কারণ এই নামগুলো তো আপনি দেখে বুঝতে পারবেন না যে এরা বাংলাদেশি নাকি পশ্চিমবঙ্গের নাকি মায়ানমারের, আপনি বুঝতে পারবেন না। কাজেই দাগটা সবার গায়ে লেগে যাচ্ছে। সেই কারণেই বিরোধী দলনেতা বললেন যে আমার এক পাশে মাসুদ এক পাশে আব্বাস রয়েছে, তাদের সঙ্গে ঘুরিয়ে ফেলবেন না এই নামগুলোকে, এরা কিন্তু আলাদা। এটা কিন্তু শুভেন্দু অধিকারীর অসাধারণ একটা স্টান্ট এবং আমার মনে হয় এটাই হওয়া উচিত। তার কারণ ভারতবর্ষ, পশ্চিমবঙ্গের যে অরিজিনাল মুসলমানরা যারা দেশভাগের সময়ও আমাদের এই দেশেই থেকে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছিলেন, তারা কখনোই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অ্যাট্রোসিটিটা মেনে নেন না। তাদের ছেলেরাও চাকরি পান না, তাদের ছেলেরাও এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিভিন্ন দুর্নীতির জন্য আপনারা দেখবেন যে ওই টিচার স্ক্যাম বা বিভিন্ন স্ক্যামের জন্য তারাও রাস্তায় প্রথম সারিতে থাকেন। কাজে তাদের পরিবাররাও কখনো মেনে নেন না। শুভেন্দু অধিকারী আজকে ডিসক্রিমিনেট করে পরিষ্কার বুঝিয়ে দিলেন যে এই যে কথা তিনি বলেন, যেটা নিয়ে বারবার বিজেপি সংখ্যালঘু বিরোধী বলে আক্রমণ করা হয়, তিনি বলে দিলেন আব্বাস এবং মাসুদ পশ্চিমবঙ্গের মুসলমানরা, তাদের পূর্ণ অধিকার রয়েছে। শুনুন বিরোধী দলনেতার ওই অংশটা আমি একবার শোনাবো। একেবারে প্রোগ্রাম, সেখানে পুজো উদ্বোধন করতে গেছিলেন, সেখানে যেভাবে দফায় দফায় আপনাকে হেনস্থা করার চেষ্টা করা হলো, এটা নিয়ে কি? আমি হিন্দু বলে বাধা দিয়েছে, রোহিঙ্গা মুসলমানরা বাধা দিয়েছে, রেখা গাজী বাংলাদেশি মুসলমান তিনি বাধা দিয়েছেন। আমি কালকে গেছিলাম বিজেপির জন্য ভোট চাইতে নয়, হিন্দু হিসেবে কালী পুজো, আমাকে বাধা দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। মানে হিন্দুরা তো সুরক্ষিত নয়, সাথে সাথে হিন্দু দেবদেবীরাও সুরক্ষিত নয়। এটা প্রশাসন পুলিশ বলছে, এটাই দুর্ভাগ্য।
এটাই দুর্ভাগ্য। হিন্দুদের ঐক্যবদ্ধ হতে হবে এবং রাষ্ট্রবাদী মুসলিমদেরও সাথে নিতে হবে। আমার একদিকে আমাদের আব্বাস দাঁড়িয়ে আছে, একদিকে মাসুদ দাঁড়িয়ে আছে। সবাইকে এক পাত্রে ফেলবেন না, কিন্তু এরা সংখ্যায় কম, এরা বুঝাতে পারে না। কারণ নির্বাচনের আগে 2500 টাকা ভাতা পাওয়া ইমামরা ব্রেনটা ওয়াশ করে দেয়, তখন শিক্ষিত মাসুদের কথা চলে না। শুনলেন, নির্বাচনের আগে শুভেন্দু অধিকারীর এটা কি নতুন একটা মানে কি বলবো অবস্থান বলবেন? আসলে বিরোধী দলনেতার এই অবস্থানটা দীর্ঘদিনের, তিনি খুব একটা অবস্থান পরিবর্তন করেছেন বলে আমার খুব একটা মনে হচ্ছে না। কিন্তু এই পরিস্থিতিতে শুভেন্দু অধিকারীর এই বক্তব্যে সত্যি সত্যি মুসলমান ভাই বোনেরা তারা কি মানবেন? তারা কি এটা মানবেন যে বাংলাদেশ থেকে আগত যারা আমাদের দেশে বসবাস করার কোনো রাইটস নেই, তারা পর্যন্ত আমাদের পশ্চিমবঙ্গ ভারতবর্ষের মুসলমানদের নাম খারাপ করছেন? তারা এখানে এসে মুর্শিদাবাদের এই সমস্ত কাণ্ড কারখানা ঘটাচ্ছেন, দায় হচ্ছে পশ্চিমবঙ্গের সমস্ত মুসলমান কমিউনিটি, যেটা হওয়া অবাঞ্ছনীয়। বিরোধী দলনেতা কি সেটাই বলার চেষ্টা করলেন? যদিও তৃণমূল কংগ্রেস এই একটা দুটো নাম পেয়ে গোটা মুসলমান সম্প্রদায়ের মানুষকে কি বলার চেষ্টা করছে যে দেখো দেখো শুভেন্দু অধিকারী তোমার বিপক্ষে, কিন্তু আমি অন্তত শুভেন্দু অধিকারীকে পশ্চিমবঙ্গের মুসলমানদের নিয়ে আজ পর্যন্ত কোনো বিরূপ মন্তব্য বলতে শুনিনি, যেটাই হওয়া উচিত। গণতন্ত্রে হিন্দুদের যতটা রাইটস, খ্রিস্টানদের ততটা রাইটস, মুসলিমদের ততটা রাইটস এই বঙ্গে। আমরা বাংলাদেশি নই, আমরা বাংলাদেশি নই যে সেখানকার হিন্দুদের ওপর বাংলাদেশের মুসলমানরা যেমন অত্যাচার করে, আমরা বাংলাদেশি নই। তাহলে আমাদের দেশটা বাংলাদেশ হয়ে যেতে পারতো। যারা এতে গর্ব অনুভব করে তাদের করতে দিন। কিন্তু হ্যাঁ, আজকে হিন্দু মুসলমান আমরা একটা আইডেন্টিটি, আমরা পশ্চিমবঙ্গের নাকি আমরা ভারতের নাকি আমরা ভারতের বাইরে, এইটুকু সংঘবদ্ধ আমাদের করতে দিন। আমাদের রাজনৈতিক নেতৃত্বরা এই যে বিভাজন সৃষ্টি করছে, এই বিভাজনের লাইনটা আরো একটু দূরে করে দিন। এটা ধর্মের মধ্যে টানবেন না, এটা দেশের মধ্যে টেনে দিন। মায়ানমার আলাদা, বাংলাদেশ আলাদা, ভারতবর্ষ আলাদা, দেশের মধ্যে সেই বিভাজনটা টেনে দিন। যাই হোক, বিরোধী দলনেতা যিনি একদিন বলেছিলেন যে হামারি সাথ হাম উনকো সাথ, একদিকে তিনি লিস্ট প্রকাশ করে নামের তালিকাগুলো নাম দেখলেই বুঝতে পারবেন, একদিকে তিনি পরিষ্কারভাবে বলে দিচ্ছেন, এর আগেও আপনাদের শুনিয়েছি, তিনি একেবারে শব্দবন্ধ বলেছেন যে বাংলাদেশি মুসলমানরা তাকে আক্রমণ করেছে। অন্যদিকে কিন্তু আব্বাস এবং মাসুদদের পশ্চিমবঙ্গের মুসলমানদের তিনি একেবারে প্রথম দিন থেকে বার্তা দিয়ে আসলেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, পশ্চিমবঙ্গের মুসলমানরা কি কনভিন্স? তার কারণ দেখুন, তারাও এই রাজ্য সরকারের মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন দুর্নীতিতে তারাও তো এই রাজ্যে বাস করে। একটা রাজ্যে যখন ঋণের ওপর ভরসা করে চলে, তো তারাও তো সেই ঋণের বোঝা তাদের মাথাতেও চাপছে। একটা রাজ্যে যখন চাকরির দুর্নীতি হয়, তাদের বাড়ির ছেলেরাও তো চাকরির দুর্নীতির শিকার হয়েছে, সেটা টিভির পর্দায় আমরা দেখতে পাচ্ছি। তাদের বাড়ির ছেলেরাও তো জমি জমা বিক্রি করে তৃণমূল কংগ্রেসকে টাকা দিয়েছে। কাজেই তারাও যে অত্যন্ত একেবারেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মানে খুবই আনন্দে রয়েছে রাজ্যে তার নেতৃত্বে, এমন তো নয়। সেই কারণে কিন্তু বিরোধী দলনেতার এই বক্তব্যটি পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটা নতুন সমীকরণ আনবে কিনা, এটাই এখন সময় বলবে। আর আপনারা বলবেন, আপনাদের মতামত লিখে জানাবেন। আজকে এখনকার মতো এখানেই।